আমি এখানে আর অপেক্ষা করবো না। আই এম নট গোয়িং টু ওয়েট। অপেক্ষা করবো না আর। তোমার কথায় এখানে আসাটাই ভুল হয়েছে আমার। আমি চলে যাচ্ছি। ইয়ার্কি পেয়ে গেছি। ওইসব ইয়ার্কি টিয়ার্কি বুঝি না, বুঝলেন? টাকাটা না দিয়ে কোথাও যেতে পারবেন না। মাল ছাড়ুন, বাড়ি যান। কিসের মাল? কিসের মাল? কিসের টাকা? এক পয়সা দেবো না। ডেকে মামার বাড়ি নাকি? মামার বাড়ি দেবো না, দেবো না টাকা। মামার বাড়ি ধরে নিন স্যার, টাকা না দিলে লাইফ বিলা হয়ে যাবে স্যার। মা ইজ্জত গাড়ি বাড়ি নিয়ে এই যে ফুটুনি, সব মায়ের ভোগে, সুতরাং কোনো চুদুর বুদুর নয়। তোমরা জানো না কাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো। লাইফ হেল করে দেবো। কাকে কাকে চিনি, কোথায় কোথায় আমার ধারণা নেই তোমাদের। আমাকে একটা জাস্ট ফোন করতে হবে। ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। সরো সরো সরো, দরজাটা খোলো। আমি থাকবো না, খোলো। আমি 1 মিনিটও থাকবো না এখানে। সরো। চুপ, যাচ্ছি দাঁড়া। এই ওর থেকে দড়িটা অন্ত চট করে। এই কেউ কাছে যাবি না, একদম হাত দিবি না এতে। দাঁড়া, এক্ষুনি পুলিশকে ফোন করতে হবে। নমস্কার, ঘোলা থানা। হ্যালো স্যার, আমি মুড়াগাছা থেকে বলছি। এখানে পুকুর পাড়ে একটা বড় বস্তা পড়ে আছে, নাইলনের দড়ি দিয়ে বাঁধা। মনে হচ্ছে বস্তায় মুড়ে কেউ কিছু ফেলে দিয়ে গেছে। বস্তাটার গায়ে রক্ত লেগে আছে মনে হচ্ছে স্যার। থানা থেকে কেউ এলে ভালো হয়, এখানে অনেক লোক জমে গেছে। সরুন, সাইড দিন, পিছনে যান, পিছনে। স্যার দড়িটা কাটবো স্যার? হ্যাঁ কাটো। সমর, কাউকে কাছে যেতে দেবে না। আমি বড়বাবুকে এক্ষুনি ফোন করছি। একটা জিনিস বোঝো, একটু বোঝার চেষ্টা করো। এটা ইগোর ব্যাপার নয়। আই নো ইউ আর ট্রাইং হার্ড, তোমরা আপ্রাণ চেষ্টা করছো। ডু আই নট নো দ্যাট? কিন্তু এটাও তো বুঝতে হবে যে গভর্নমেন্ট কেসটা নিয়ে ট্রিমেন্ডাস প্রেশারে আছে। দ্য বিজনেস কমিউনিটি, এন্টায়ার বিজনেস কমিউনিটি ইজ ইন প্যানিক। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝো ব্যাপারটা একটু। আই এম ভেরি ক্লিয়ার, অলমোস্ট 72 আওয়ার্স হয়ে গেল মার্ডারটার পর। স্টিল নো হেয়ার, জাস্ট ক্লুলেস। কিন্তু স্যার, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। জানি you are trying your best. I know all that. But please let me make this clear. আর কিন্তু খুব বেশি সময় দিতে পারছি না, এটা তুমি বুঝে নাও। ম্যাক্সিমাম 4-5 days, 4-5 দিন। তার মধ্যে হলো তো হলো, নালে সিআইডি উইল টেক ওভার। ক্লিয়ার? অলরেডি যা সময় চলে গেছে, তারপর তোমার হাতে আছে কত? 4-5 days, ম্যাক্সিমাম 96 hours, 96 ঘন্টা। আমি প্রেক্ষা, ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের রুদ্ধশ্বাস ক্রাইম সিরিজ ক্রাইম ক্রনিকলসের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। আজ যে খুনের মামলার কথা আপনাদের বলবো, তাতে রহস্যের সব উপাদান আছে ঠিকই, কিন্তু সবার উপরে যা আছে তা হলো এর অভূতপূর্ব ডিটেকশন। কিভাবে হলো সেই ডিটেকশন, সেটা জানতে হলে দেখতে হবে শেষ পর্যন্ত। 11 ফেব্রুয়ারি সকালে মুড়াগাছার সেই পুকুর পাড়ের বস্তা থেকে ঠিক কি কি উদ্ধার হয়েছিল এক এক করে বলি। হাফ হাতা গোলাপি রঙের শার্ট আর কালো ট্রাউজার পরা বছর 40-এর এক পুরুষের লাশ, ডেড বডি। পুরো শরীরটা নাইলনের দড়ি দিয়ে বাঁধা, গলাতেও দড়ির প্যাঁচ, ঠিকরে বেরিয়ে এসেছে চোখ। সাদা বাংলায় শ্বাসরোধ করে খুন, গলা টিপে মার্ডার। মুখটা সম্পূর্ণ থেঁতলে গেছে ভোঁতা কিছুর আঘাতে, পোশাকটা লাল হয়ে গেছে রক্তে, বুকের উপর পরে আছে লাল রঙের একটা ব্লাউজ। হ্যাঁ, একটা
ব্লাউজ আর তেকোনা একটা রুমাল। মহিলারা সাধারণত যেমনটা ব্যবহার করে থাকেন আর কি। খুনটা যে এই পুকুর পাড়ে হয়নি, হয়েছে অন্য কোথাও, এবং খুনি বা খুনিরা যে লাশটাকে বস্তাবন্দি করে এখানে ফেলে রেখে দিয়ে গেছে এটা বুঝতে গোয়েন্দা হওয়ার দরকার পড়ে না। কিন্তু বডিটা কার? পরিচয় অজানা রইল না বেশিক্ষণ। মৃতের ট্রাউজারের পিছনের পকেটে রাখা মানিব্যাগটা ফাঁকা কিন্তু অক্ষত। টাকা পয়সা কিছু ছিল না, ছিল একটা ভিজিটিং কার্ড। সেখান থেকেই মিলল পরিচয়। রাকেশ গুপ্তা, কোম্পানি সেক্রেটারি, নিউ টাউনের এক নামী বেসরকারি সংস্থায় উচ্চ পদে কর্মরত। মোবাইল নাম্বার আর মেল আইডি ছিল কার্ডে। দ্রুত যোগাযোগ করা হলো সংস্থার অফিসে। পাওয়া গেল বাড়ির ঠিকানা। বাড়ি কোথায়? বাগুইহাটি। মিলল ল্যান্ডলাইন নাম্বারও। খবর দেয়া হলো দ্রুত বাড়িতে। ঘোলা থানায় ছুটে এলেন রাকেশের আত্মীয় বন্ধুরা, এলেন অফিসের সহকর্মী এবং আরো অনেকে। দেহ শনাক্ত হলো, এটা রাকেশ গুপ্তারই দেহ। দায়ের হলো খুন এবং প্রমাণ লোপাটের মামলা, সেই চাঞ্চল্যকর মামলা রাকেশ গুপ্তা হত্যা রহস্য। ওসি এসডিপিও তো বটেই, ঘটনার গুরুত্ব বুঝে ঘোলা থানায় চলে এসেছিলেন অবিভক্ত উত্তর 24 পরগনা জেলার পুলিশ সুপার স্বয়ং। খুঁটিয়ে দেখেছিলেন লাশ। পোস্টমর্টেমে পাঠানো হয়েছিল দ্রুত। দেখুন, পোস্টমর্টেমে ইনিশিয়ালি যা এসেছে তা তো জানাই ছিল। ডেথ ডিউ টু অ্যাসফিক্সিয়া কজড বাই লিগেচার স্ট্র্যাঙ্গুলেশন। আমাদের পক্ষে যেটা অনেক বেশি জরুরি সেটা হলো এই যে টাইম অফ ডেথ বডি পাওয়ার অন্তত 14-15 ঘন্টা আগে, অর্থাৎ খুনটা সম্ভবত হয়েছে 10ই ফেব্রুয়ারি দুপুর থেকে সন্ধ্যের মধ্যে। স্যার, এই খুন কিন্তু একজনের কাজ হতে পারে না স্যার। এই রাকেশ গুপ্তার যথেষ্ট হেলদি চেহারা। এভাবে মেরে দড়ি দিয়ে বেঁধে বস্তায় করে স্যার একার পক্ষে ফেলে আসা সম্ভব নয়। হ্যাঁ, যদি খুনটা একজন করেও থাকে তা হলেও লাশ সরাতে আরো কয়েকজনের হেল্প লাগবেই। আপাতত মিস্টার গুপ্তার বাড়িটা তো একবার ভিজিট করতে হবে, সেটা সেরে ফেলে চলুন। এসপি টিম নিয়ে পৌঁছলেন বাগুইহাটির ভিআইপি এনক্লেভে, রাকেশ গুপ্তার বাড়িতে। বেলা তখন প্রায় 10:30। টিভি মারফত তখন যা হয় খবরটা জানাজানি হয়ে গেছে ততক্ষণে চতুর্দিকে। আবাসিকরা ভিড় জমিয়েছেন সবাই রাকেশের একতলার ফ্ল্যাটের সামনে। প্রেসের গাড়ি এসে থামছে একে একে, হই হই ব্যাপার। রাকেশ গুপ্তা যতটুকু জানা গেল এই ফ্ল্যাটে এসেছেন ওই 7 বছর। থাকতেন স্ত্রী কবিতা এবং 8 বছরের মেয়ে দিয়াকে নিয়ে। তার মা এই আবাসনেই অন্য একটি ফ্ল্যাটে থাকতেন। স্ত্রী কবিতা এই মুহূর্তে এক্সপেক্টিং, পূর্ণ সন্তান সম্ভবা। একে স্বামীর মৃত্যুর খবর পেয়েছেন সদ্য, তার উপর চতুর্দিকে কান্নাকাটি, আত্মীয় পরিজনদের ভিড়। এত কিছুর মাঝখানে, এত হই হল্লার মাঝখানে কবিতার সঙ্গে কথা বলা পুলিশের পক্ষে সম্ভব হলো না। বিশ্বাস, আমার মনে হয় আপনারা কয়েকজন রিলেটিভের সঙ্গে কথাবার্তা সেরে নিন। ওয়াইফের সঙ্গে আমি কথা বলবো একটু রাতের দিকে। আমি একজনের সঙ্গে কথাই বলছিলাম স্যার। 10ই ফেব্রুয়ারি তো রবিবার ছিল, অফিস ছুটি। রাকেশ নাকি ওই দুপুর 1:15 নাগাদ ট্যাক্সি নিয়ে বেরিয়েছিলেন মাকে এয়ারপোর্ট ছেড়ে আসতে। মা হায়দ্রাবাদ যাচ্ছিলেন মেয়ে দীপিকার কাছে। দুপুর 2টো নাগাদ ওই ওয়াইফকে ফোন করে বলেছিলেন কিছু কাজ আছে, ফিরতে একটু দেরি হবে। রাত 8টার পর ওয়াইফ ফোন করেছিলেন রাকেশকে, ফোন সুইচ অফ ছিল। তারপর আরেকটু রাতের দিকে রাকেশের 2জন খুড়তুতো ভাই বাগুইহাটি ফাঁড়িতে মিসিং ডায়েরি করেন। আর কিছু? আমি স্যার কয়েকটা কথা জানতে পারলাম। রাকেশ ডান হাতে ঘড়ি পরতেন, গলায় রূপোর চেন থাকত, ডান হাতে 2টো আংটি পরতেন, চোখে চশমা অল্প বয়স থেকেই। কিন্তু বডিতে স্যার এসব কিছুই ছিল না। বারাসাতের অফিসে ফিরে এসপি গঠন করলেন একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যাতে থাকলেন এই কেসের তদন্তকারী অফিসার তো বটেই, এছাড়াও জেলার বাছাই করা বেশ কয়েকজন সাব ইন্সপেক্টর।
টিমের তদারকিতে যেটা ঠিক হলো থাকবেন অ্যাডিশনাল এসপি ব্যারাকপুর, তাকে সহযোগিতা করবেন এসডিপিও বেলঘরিয়া এবং এসডিপিও ব্যারাকপুর, এবং সামগ্রিক তত্ত্বাবধানে অর্থাৎ ওভারঅল সুপারভিশনে থাকবেন এসপি স্বয়ং, যিনি রোজ সন্ধ্যায় বসবেন টিমের সঙ্গে, কেসের আপডেট নেবেন। এই মুহূর্তে যা যা করা দরকার আরেকবার সংক্ষেপে বলে নিচ্ছি। 1. রাকেশের ফোনে অন্তত গত 1 মাসের কল ডিটেলস রেকর্ড চেক করা। ফোন যখন সুইচড অফ হয় তখনকার টাওয়ার লোকেশন জোগাড় করা, যা থেকে যেখানে খুন হয়েছে সেই স্পটের একটা আন্দাজ পাওয়া যেতে পারে। 2. রাকেশের কাজের জায়গা সম্পর্কে ডিটেলস চাই। অফিসে কি গোলমাল চলছিল? কোনো মহিলা কলিগের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল? তা নিয়ে গসিপ চলছিল? 3. রাকেশের পার্সোনাল লাইফ, বডির ওপর ব্লাউজ, লেডিস রুমাল, কেন? প্রেম সংক্রান্ত জেলাসি বা শত্রুতা? এত জায়গা থাকতে মুড়াগাছা কেন? আগে থেকে যদি জায়গাটা ঠিক হয়ে থাকে তাহলে লোকাল ক্রিমিনালদের সাহায্য নেওয়ার সম্ভাবনাই বেশি। ঘোলা, খড়দার, টিটাগড়, ব্যারাকপুর স্থানীয় যত দাগি ক্রিমিনাল আছে তাদের গত 48 ঘন্টার মুভমেন্ট সম্পর্কে খবর চাই। যত সোর্স আছে সব অ্যাক্টিভেট করতে হবে। আর 5, 12 ঘন্টাও হয়নি বডি পাওয়া গেছে, এর মধ্যেই মার্ডারটা নিয়ে বিস্তর হইচই শুরু হয়ে গেছে। সেটা আরও বাড়বে তাড়াতাড়ি কিনারা না হলে। সুতরাং ডিটেকশন চাই যত তাড়াতাড়ি সম্ভব। হইচই যে ঠিক কতটা বেড়েছে সেটা জানা গেল 11ই ফেব্রুয়ারি, অর্থাৎ বডিটা যেদিন আবিষ্কার হয়েছিল সেই দিনই রাত 9:30 নাগাদ ফের বাগুইয়াটিতে ভিআইপি এনক্লেভে গিয়ে। বাইরে তখনও ঠিক ঠিক করছে মিডিয়া, ফ্ল্যাটে তখনও লোক ভর্তি। জানা গেল রাকেশের মা এবং বোন দীপিকা পরদিন সকালেই ফিরে আসছেন কলকাতায়। মিসেস গুপ্তা অর্থাৎ কবিতার সঙ্গে কথা বলা গেল আধ ঘন্টার জন্য বিস্তর অনুরোধের পর। মহিলা নিশ্চুপ বসেছিলেন বিছানায়। প্রাথমিক সমবেদনা জানিয়ে যা কিছু প্রশ্ন শুরু করলেন এসপি। হয় মাথা হেলিয়ে, না হয় 2-1 শব্দে উত্তর দিলেন কবিতা। আপনার কাউকে সন্দেহ হয়? না। আচ্ছা, রাকেশের কি কোনো শত্রু ছিল? না। মানে আপনাদের দাম্পত্য সম্পর্ক কেমন ছিল? এসপি খুঁটিয়ে লক্ষ্য করছিলেন মিসেস গুপ্তাকে। শোকের প্রকাশ সকলের ক্ষেত্রে তো সমান হয় না। কেউ বা পাথর হয়ে যান, কেউ আবার কাঁদেন আছাড়ি পিছাড়ি। এক একজনের জন্য এক এক রকম প্রকাশ থাকে। কিন্তু মিসেস গুপ্তাকে, এই সদ্য স্বামীহারা মহিলাকে একটু বেশি নিরুত্তাপ মনে হচ্ছে না? নাকি তিনি ভুল ভাবছেন? এসব 7-5 ভাবতে ভাবতেই গভীর রাতে অফিসে ফিরলেন এসপি। সোমবারে তৈরি করণীয় তালিকার কতটা কি এগোলো খতিয়ে দেখতে কোর টিমের সঙ্গে মঙ্গলবার অর্থাৎ 12ই ফেব্রুয়ারি সন্ধ্যের মিটিংয়ে বসলেন এসপি এবং বসে দেখলেন অবস্থা বিশেষ সুবিধার নয়। তদন্ত যে তিমিরে ছিল সেই তিমিরেই আটকে আছে, প্রগ্রেস সেরকম কিছু নেই। আপনারা যা বলছেন তাতে কাজের জায়গায় ঝামেলার ব্যাপার নেই, ধার দেনার সমস্যা নেই, বাড়িতে অশান্তির গল্প নেই, প্রেম ঘটিত সমস্যা নেই, এত কিছু নেই আর নেই। তাহলে হাতে আর কি রইল? আরো লোক লাগিয়েছি স্যার, দেখা যাক। কিন্তু মিডিয়া যা লাফালাফি শুরু করেছে, মনে হচ্ছে পৃথিবীর সব মার্ডার বোধহয় 24 ঘন্টার মধ্যে সলভ হয়ে যায়। মিডিয়া কি করছে সেটা নিয়ে বেশি ভেবে লাভ নেই, ওটা হাতে নেই আমাদের। আমার চিন্তা হচ্ছে অন্য ব্যাপারে। বেঙ্গল চেম্বার অফ কমার্স থেকে একটা হাই লেভেল টিম মার্ডারটা নিয়ে আজকে ডেপুটেশন দিয়ে এসেছে রাইটার্সে। বিজনেসের দুনিয়ায় রাকেশ গুপ্তার যথেষ্ট নাম ছিল। গভর্নমেন্ট কেসটা না সিআইডিকে দিয়ে দেয়, সেক্ষেত্রে লোকে এটাই ভাববে জেলা তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারছে না বলে সিআইডির কাছে মামলাটা গেল। খুনটার মোটিভটা কি, কে করলো তো পরে, আগে প্রশ্ন হলো কেন করলো। মোটিভ শুধু টাকার জন্য? মানি ব্যাগ ফাঁকা ছিল ঠিকই, কিন্তু তাতে টাকা কতই বার ছিল? 1000, 2-3, টেনে টুনে 5 লাখ টাকা তো আর কেউ ওয়ালেটে নিয়ে বেরোয় না। চেন, ঘড়ি, আংটি মিসিং, সেগুলো বিক্রি করে না হয় কিছু টাকা পাওয়া যাবে। তার জন্য ছিনতাই হতে পারে, লুট হতে পারে, কিন্তু খুন তো হতে পারে না।
তাহলে শুরুটাই করা যাচ্ছিল না মোটিভটা না জানা পর্যন্ত, আর শুরু না করলে শেষ হবে কি করে? আর শুরু করার জন্য ডিজি সময় বেঁধে দিয়েছেন হাতে মাত্র 96 ঘন্টা, 24, 48, 72, 96, অর্থাৎ মাত্র 4টে দিন। পরদিন 13ই ফেব্রুয়ারি এসপির গাড়ি বাংলো থেকে বেরোলো সকাল 8:30 নাগাদ, গন্তব্য ভিআইপি এনক্লেভ। কোথাও কিছুই যখন পাওয়া যাচ্ছে না, তখন না হয় মিসেস গুপ্তার সঙ্গেই আরেকবার কথা বলা যাক খোলাখুলি। ভিআইপি এনক্লেভে পৌঁছে দেখা গেল সংসারটা বোন দীপিকাই সামলাচ্ছেন এখন। আপাতত দাদার স্মরণ সভার জন্য ছবির কোলাজ তৈরি করছেন পুরনো অ্যালবাম ঘেঁটে। বাড়িতে কিছু আত্মীয় পরিজন বন্ধু বান্ধব রয়েছে। খুচরো কথার মধ্যে দীপিকা ছবি দেখাতে থাকেন এসপিকে, এবং একটা ছবিতে চোখ আটকে যায় এসপির। এই ছবিটা? এটা মুশায়রা। মুশায়রা? হ্যাঁ, ওই যে কবিতার আসর। দাদা ফ্রি টাইমে কবিতা লিখতো, তো মাঝে মাঝে ডাকও পেত এইসব আসরে। তাই? বেশ গুণী মানুষ ছিলেন তো। ওর কবিতাগুলো নিয়ে একটা বই করতে পারেন, কিন্তু লেখাগুলো আছে আপনার কাছে? স্যার, আমি রঞ্জিত পোদ্দার। আপনি দেখেছেন আমাকে এর আগে দিনেও। আমার কাছে আছে রাকেশের রিসেন্ট কিছু লেখা। আমিও একটু লিখি। রাকেশ আর আমি ঠিক করেছিলাম পরে বই মেলায় কবিতার বই বার করবো দুজনে। আচ্ছা, একটু দেখতে পারি লেখাগুলো? না মানে জাস্ট এমনি, আসলে আমারও একটু সাহিত্যের শখ আছে তাই। হ্যাঁ স্যার, বিলকুল। আপনি কাউকে দিয়ে দিন আমার সঙ্গে, আমার বাড়ি তো কাছেই, আমি ওনাকে দিয়ে দেবো। সকাল সকাল ফ্ল্যাটে ছুটে আসা অর্থাৎ মিসেস গুপ্তার সঙ্গে একটু খোলাখুলি কথা বলা, সেটা কি দাঁড়ালো? মিসেস গুপ্তার সঙ্গে একান্তে 15 মিনিট কথা বলা হলো বটে এসপির, তবে হু হা বা হ্যানার বাইরে বিশেষ কিছুই জানা গেল না। মরিয়া এসপি একটা শেষ চেষ্টা করলেন আন্দাজে ঢিল ছুড়ে। ম্যাডাম, আমরা যা খবর পাচ্ছি মিস্টার গুপ্তার একটা মানে কিছু মনে করবেন না, মানে একটা অ্যাফেয়ার ছিল। উত্তরে কবিতা স্থিরভাবে তাকিয়ে বললেন, বিশ্বাস করি না, আপনারা ভুল খবর পেয়েছেন। কি আর বলার থাকতে পারে এরপর? কিছুতেই যখন কিছু হচ্ছে না, যখন 96 ঘন্টার ডেডলাইন ক্রমশ এগিয়ে আসছে, গলায় ফাঁস হয়ে বসছে জেলার উপর, এবং কেসটা যখন প্রায় চলেই যেতে বসেছে এক প্রকার সিআইডির কাছে, তখন না হয় কি লিখতেন রাকেশ সেটাই একবার পড়ে দেখা যাক। কবিতা থেকে যদি কবির মনের কিছু সন্ধান মেলে, তখনও দূরতম কল্পনাতেও এসপি ভাবতে পারেননি যে এই কবিতার মধ্যেই লুকিয়ে রয়েছে রাকেশ গুপ্তা হত্যা মামলার চাবিকাঠি। হিন্দিতে লেখা কবিতাগুলোর মর্মার্থ উদ্ধার করতে নিজের কলেজের বন্ধু অরিজিতের দ্বারস্থ হলেন এসপি। অরিজিৎ, যিনি এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। হ্যালো, এই অরিজিৎ, এই শোন না, বলছি ইউনিভার্সিটিতে কতক্ষণ আছিস? এই বলছি তুই হিন্দি ডিপার্টমেন্টের কাউকে চিনিস? কেসটা কি বস? কয়েকটা হিন্দি কবিতা ইংলিশে অনুবাদ করে দিতে পারেন এমন কোনো প্রফেসর আছেন? চোর ডাকাত ছেড়ে কবিতা, খুব ভালো কথা। হয়ে গেলে আমি একবার কথা বলবো ওর সঙ্গে, একটু করিয়ে দে ভাই প্লিজ। পাঠিয়ে দে, দেখছি কালকের মধ্যে হয়ে যাবে। হিন্দির এইচওডি ত্রিপাঠীজিকে বলছি। 13ই ফেব্রুয়ারি 2008 বৃহস্পতিবার সকাল 9টার মধ্যে কবিতার ইংরাজি অনুবাদ পৌঁছে গেল এসপির কাছে। ছোট ছোট প্রেমের কবিতা, আহামরি কিছু নয়, কিন্তু সেই কবিতা একবার দুবার নয়, বারবার পড়লেন এসপি। বারবার পড়ার পর একটা যেন খটকা লাগলো, কিছু একটা সামথিং ইজ অড হিয়ার। কি সেটা? হ্যালো ত্রিপাঠীজি? হ্যাঁ এসপি সাহেব। সরি, একটু বিরক্ত করছি। কবিতাগুলো পড়লাম, পড়ে একটা কথা মনে হচ্ছে, সেটা আপনারও মনে হচ্ছে কিনা জানতে চাই। বলুন কি কথা? আমার মনে হচ্ছে এই কবিতাগুলো কোনো মহিলাকে উদ্দেশ্য করে লেখা হতে পারে না। মনে হয় এগুলো একজন পুরুষকে উদ্দেশ্য করে লেখা। এত ডিটেলে বর্ণনা, যা যা উপমা ব্যবহার করা হয়েছে,
সব মিলিয়ে এটা পুরুষের উদ্দেশ্যে লিখেছে বলেই মনে হচ্ছে। কিন্তু এসপি সাহেব, ইউ আর রাইট, আমারও মনে হয়েছে, এটা খুব স্ট্রংলি মনে হয়েছে। থ্যাংক ইউ, এটুকুই জানার ছিল। রাকেশ গুপ্তার একটা মেয়ে রয়েছে, আরও একটা সন্তান আসন্ন। সেই লোক এমন কবিতা লিখতেন যার ছত্রে ছত্রে সমকামের ইঙ্গিত। রাকেশ কি তাহলে উভকামী ছিলেন, বাইসেক্সুয়াল? স্ত্রী কবিতা কি ব্যাপারটা জেনে ফেলেছিলেন বলেই কি ততটা শোকাহত নন? তদন্তকারী টিমকে ব্যাপারটা জানিয়ে দিলেন এসপি। শুনুন, মিস্টার গুপ্তা হয়তো বাইসেক্সুয়াল ছিলেন, খোঁজ খবর করার সময় এই অ্যাঙ্গেলটা মাথায় রাখবেন। বলুন সুবীর। স্যার, আপনি বললেন না গুপ্তা বাইসেক্সুয়াল ছিলেন, হয়তো ওর অফিসে আমি সোমবার বিকেল থেকেই দুজনকে ফিট করে রেখেছিলাম। তা আজকে এই নতুন অ্যাঙ্গেলটা নিয়ে অনেকক্ষণ কথা হলো ওদের সঙ্গে। ভেরি ইন্টারেস্টিং স্যার। এরা বলছে একটা 25-30 বছরের লোক গত 3 মাস ধরে মাসে অন্তত 2 বার দুপুরের দিকে গুপ্তার চেম্বারে আসতো, 10 মিনিট থেকে চলে যেত। তাতে কি প্রমাণ হলো? যতক্ষণ এই লোকটা থাকতো ঘরে, গুপ্তা নাকি বলে দিতেন যাতে ভিতরে কেউ না আসে। এটা নাকি অন্য কোনো ভিজিটারের ক্ষেত্রে করতেন না। তাতেই বা কি প্রমাণ হলো? বলছি স্যার, লোকটার নাম চন্দন বসু, বনগাঁয় বাড়ি, ক্রিমিনাল হিস্ট্রি আছে স্যার। আইসি বনগাঁকে নামটা দিয়েছিলাম। এই কিছুক্ষণ আগে উনি ফোন করেছিলেন। মাস 6 আগে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অ্যারেস্ট করেছিল এই চন্দনকে। ব্লু ফিল্মের অনেক সিরিজ হয়েছিল সেই কেসে। আচ্ছা, এটা ইন্টারেস্টিং। একদিকে বাইসেক্সুয়াল, আবার এদিকে ব্লু ফিল্মের ব্যবসায় যে লোক অ্যারেস্ট হয় তার সঙ্গে মাসে 2 বার করে অফিসে মোলাকাত। চন্দনকে তুলে নিই স্যার? না না না, একদম হুড়োহুড়ি নয়। আগে ছেলেটার নম্বর নিন বনগা থেকে, টাওয়ার লোকেশন বের করুন 10 আর 11 তারিখের। যাকে বলে খাপে খাপ মিলে গেল টাওয়ার লোকেশন। ম্যাচড টু দ্য লাস্ট ডে। 10ই ফেব্রুয়ারি দুপুর 2টো থেকে সোয়া 3টে পর্যন্ত মাইকেল নগর, তারপর থেকে মাঝরাত পর্যন্ত নিউ ব্যারাকপুর সেক্টর, এবং 11ই ফেব্রুয়ারি রাত 1:30টায় মুড়াগাছার কাছাকাছি। কোন মুড়াগাছা? যেখান থেকে উদ্ধার হয়েছিল বস্তাবন্দি লাশ। ওই যে বললাম, ম্যাচড টু দ্য লাস্ট ডে। 96 ঘন্টার ডেডলাইন পেরোতে তখনও 12 ঘন্টা বাকি। এবার স্বচ্ছন্দে তুলে নেওয়া যায় চন্দনকে। গোবরডাঙ্গায় শ্বশুরবাড়ি থেকে চন্দনকে অ্যারেস্ট করে পুলিশ যখন বারাসাতে রওনা দিল, রাত তখন প্রায় 9:45। বস এখানে। রাকেশ গুপ্তা বলে কাউকে চিনিস? হ্যাঁ। গুপ্তা সাহেবকে কোথায় নিয়ে গেছিলি মাইকেল নগর থেকে? রাত 1:30টায় মুড়াগাছায় কি করছিলি? মানে আমরা পুরোটাই জানি, শুধু তোর মুখ থেকে শুনতে চাই। একটা মিথ্যে বলবি তো চামড়া একেবারে গুটিয়ে দেবো। শুকোবো তোর বাড়ির উঠোনেই। কে কে ছিলি, কেন মারলি, বল শুরু থেকে। বলছি স্যার, কিছু মালকড়ি সল্টে নেওয়ার প্ল্যান ছিল স্যার। প্রথমে মারতে চাইনি, কিন্তু গুপ্তা স্যার এমন চিল্লামিল্লি করলেন না যে না মেরে ফেসে যেতাম স্যার। অবশেষে রাকেশ গুপ্তা হত্যা রহস্যের জবনিকা পতন। চন্দন শুরু করলো একেবারে গোড়া থেকেই। ঘটনার মাস 4 আগে যখন রাকেশের সঙ্গে আলাপ হয়েছিল, সল্টলেক সিটি সেন্টারের বাইরে খুব বৃষ্টি পড়ছিল সেদিন। রাকেশের গাড়ি গোলমাল করছিল স্টার্ট নিতে। কাছেই দাঁড়িয়েছিল চন্দন। গাড়ির কাজ ওই টুকটাক জানতো সে। গুপ্তা সাহেবের গাড়ির গোলমালটা ঠিক করে দেয় চন্দন নিজেই। কাজকর্ম তেমন কিছু করে না জেনে নিজের ভিজিটিং কার্ড চন্দনকে দেন রাকেশ। দেখা করতে বলেন নিজের অফিসে। সেই শুরু। দিন 15 পরে ওনার অফিসে গেলাম স্যার। ভাবলাম কিছু ব্যবসা পাতিতে যদি হেল্প করেন। বেকার ছেলে স্যার, পড়াশোনা 12 ক্লাস অবধি। গ্যারেজের কাজ কিছু শিখেছিলাম, বাকি এদিক ওদিক সাপ্লাইয়ের কাজ করতাম স্যার। সাপ্লাই ছাড়া আর কি? ক্যাসেট আর সিডির দোকানে পার্ট টাইম কাজ করতাম স্যার। আর বনগাঁয় কয়েকটা জায়গায় লুকিয়ে ব্লু ফিল্ম শো চলতো রাতের দিকে। সেখানে অপারেটরে কাজ করতাম মাঝে মাঝে।
হেভি ডিমান্ড এসব সিডির স্যার। সেগুলো ডেলিভারি কাজও করতাম। পুলিশ ধরেছিল কিছুদিন আগে, 7 দিন জেলে ছিলাম স্যার। গুপ্তা সাহেবকে বলেছিলি সিডির কথা? বলেছিল চন্দন, এবং রাকেশ গুপ্তার কথায় বুঝে গিয়েছিল আর একজন খদ্দের পেয়ে গিয়েছে সে। ঠিক কি ধরনের সিডি চাইছেন তিনি সেটাও বুঝেছিল। গুপ্তা সাহেব ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছিলেন তিনি চাইছেন সমকামের সিডি, হোমোসেক্সুয়াল পর্ন। কথা হয়েছিল অফিসেই রাকেশকে ক্যাসেট সিডি এনে দেবে চন্দন। যত ভালো সিডি তত ভালো টাকা। মোট 6 বার সমকামী ব্লু ফিল্মের সিডি দিয়েছিল চন্দন। প্রথমবার রাকেশ 2000 টাকা দিয়েছিলেন, পরের বার থেকে 3। মাসে 4-5 হাজার বাড়তি রোজগার হচ্ছিল চন্দনের। সে তাতে দিব্যি খুশিই ছিল। কিন্তু এর মাঝখানে ঢুকে পড়ল আর একজন, শিবু। শিবু আমার বন্ধু স্যার, খর্দায় থাকে। গুপ্তা স্যারের কথা শুনে আমাকে বললো, তুই কি গাধা নাকি? এটা মাসে 4-5 হাজারে কেসি না, মিনিমাম 4-5 লাখ টাকা। আমি বললাম মানে? শিবু বলল, মালটা এত বড় চাকরি করে, টাকা কম আছে নাকি? ওকে বল একটা দারুণ সিটি আছে, কিন্তু ভাড়া দেওয়া যাবে না, কোনো একটা জায়গায় গিয়ে দেখতে হবে। প্লাস লোভ দেখাবি, বলবি রিয়েল সিনও থাকবে। আমি বললাম রিয়েল সিন মানে? শিবু বলল আরে বলবি পার্টনার রেডি থাকবে। আমি বললাম তারপর? শিবু বলল তারপর তো সোজা বলবো 1 লাখ 4 ছাড়ুন, না হলে আপনার সব কথা ফাঁস করে দেব। বাড়িতে আর অফিসে সবাই জেনে যাবে, বউ আছে, বাচ্চা মেয়ে আছে, আর আপনি মাসে মাসে হোমোসিটি আনিয়ে দেখছেন। দেখবি সুরসুর করে রাজি হয়ে যাবে। 2-1টা ছেলে আরও লাগবে কাজটায়। ভাব যদি 4 জনে হয়, পার হেড 1 লাখ টাকা। 1 লাখের লোভ সামলাতে পারেনি চন্দন। কিন্তু কোথায় আনা যায় গুপ্তা সাহেবকে, সে ব্যবস্থাও হয়ে গেল। স্থানীয় এক সবজি বিক্রেতাকে কিছু টাকা দিয়ে নিউ ব্যারাকপুরের একটা খালি দোতলা বাড়ি নেওয়া হলো। মাইকেল নগর মোড় থেকে হেঁটে ওই মিনিট 15-20। রাকেশকে রাজি করাতেও বিশেষ সমস্যা হলো না চন্দনের, এবং কথা মতো রবিবার অর্থাৎ 10ই ফেব্রুয়ারি দুপুর 2:30 নাগাদ মাইকেল নগরে হাজির হলেন রাকেশ। তাকে বাড়ি পর্যন্ত নিয়ে এলো চন্দন নিজেই। বাড়িতে তখন শিবু আর লক্ষ্মী ছিল স্যার, ওদের একটা রিলেশন আছে। আর জিৎ বলে খর্দার একটা ছেলে, শিবুর চেনা। বাড়িটা নোংরা হয়েছিল খুব। আমি গুপ্তা স্যারকে দেখে বুঝতে পারছিলাম খুব অসুবিধা হচ্ছে ওনার। তারপর উনি জিজ্ঞাসা করলেন, এখানে প্রজেক্টর কোথায়, ফিল্ম দেখবো কিসে? শিবু বলল, ও সব এসে যাবে এখনই, আপনি একটা বিয়ার নিন স্যার, অন্য কিছু নেবেন? এবার খচে গেলেন গুপ্তা স্যার, আমাকে বলেন, আমি এখানে মদ খেতে আসনি চন্দন, তুমি সিডিগুলো আমাকে দাও, আমি সামনের সপ্তাহে ফেরত দিয়ে দেবো। আমি বললাম, স্যার সিডি তো দেওয়া যাবে না, আগেই বলেছি, আপনি বসুন, প্রজেক্টটা এসে যাবে একটু পরেই। তাতে উনি আরও খোঁজে গিয়ে বললেন, আমি আর এখানে থাকতে পারবো না, এখানে আসাই ভুল হয়েছে, চলে যাচ্ছি আমি। কিন্তু তখন তো আর চলে যেতে দেয়া যায় না রাকেশকে। উত্তেজিত কথাবার্তার মধ্যেই 5 লাখের দাবি জানায় শিবু। কিন্তু তাতে রাগ উত্তেজনা আরো বেড়ে যায় রাকেশের, কথা কাটাকাটি হয়। তারপর যা হয় তা আপনারা গল্পের শুরুতেই শুনেছেন। আমি এখানে অপেক্ষা করব না, আই এম নট গোয়িং টু ওয়েট। অপেক্ষা করব না আর। তোমার কথায় এখানে আসাটাই ভুল হয়েছে আমার, আমি চলে যাচ্ছি। ইয়ার্কি পেয়ে গেছি। ওইসব ইয়ার্কি বুঝি না, বুঝলেন? টাকাটা না দিয়ে কোথাও যেতে পারবেন না। মাল ছাড়ুন, বাড়ি যান। কিসের মাল? কিসের টাকা? 1 পয়সা দেবো না। ডেকে মামার বাড়ি নাকি? মামার বাড়ি দেবো না টাকা। মামার বাড়ি ধরে নিন স্যার, টাকা না দিলে লাইভ বিলা হয়ে যাবে স্যার। মা ইজ্জত, গাড়ি বাড়ি নিয়ে এই যে ফুটুনি, সব মায়ের ভোগে, সুতরাং কোনো চুদুর বুদুর নয়। তোমরা জানো না কাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো। লাইফ হেল করে দেবো, কাকে চিনি, কোথায় আমার ধারণা নেই তোমাদের। আমাকে একটা জাস্ট ফোন করতে হবে, ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। সরো, দরজাটা খোলো, আমি থাকবো না। খোলো, আমি 1 মিনিটও থাকবো না এখানে। সরো। চুপ, যাচ্ছি তারা। এই ওর থেকে দড়িটা অন্ত চট করে। রাকেশের দেহটা যখন ছটফটিয়ে স্তব্ধ হয়ে মাটিতে পড়ে আছে, তখন কিছুক্ষণ সেখানেই চুপচাপ বসে থাকলো 4 জন। তারপর
সন্ধ্যের পর শিবু একটা বস্তার দড়ি জোগাড় করে আনলো। বডি যাতে চট করে চেনা না যায় তাই একটা থান ইট দিয়ে রাকেশের মাথাটা থেতলে দিল জিৎ। লক্ষ্মী বলল মুড়াগাছার পুকুর পাড়ের কথা। জিৎ একটা ম্যাটাডোর জোগাড় করে আনলো সে রাত 10:30টার সময়। শিবু লক্ষ্মীকে বলল একটা ব্লাউজ আর লেডিস রুমাল আনতে। নাইলনের দড়ি দিয়ে বডিটাকে বাঁধার পর ব্লাউজ আর রুমালটা স্যার আমি রাখলাম বডির ওপর। বডি পাওয়া গেলে যাতে পুলিশ ভাবে মেয়ে কেসে উনি ফেসে গেছিলেন। এরপর বডি বস্তায় ঢুকিয়ে নাইলনের দড়ি দিয়ে বেঁধে রাত 1টার পর ম্যাটাডোরে চাপিয়ে মুড়াগাছায় বস্তা ফেলে আসলাম আমরা। নিউ ব্যারাকপুরের যে বাড়িতে রাকেশকে মারা হয়েছিল সেখানে খাটে এবং মেঝেতে রক্তের দাগ শুকিয়ে তখনও যে রক্তের গ্রুপের সঙ্গে মিলে যায় পোস্টমর্টমের সময় সংগৃহীত রাকেশের রক্ত। ছিল চশমার ভাঙা টুকরো যা পরে শনাক্ত করেন রাকেশের আত্মীয়রা। পাওয়া যায় কয়েক গাছা নাইলনের দড়ি। জিৎ এবং লক্ষ্মীর খোঁজও মেলে সহজেই। উদ্ধার হয় রাকেশের ঘড়ি, চেন, আংটি। যে ম্যাটাডোরে করে নিয়ে যাওয়া হয়েছিল রাকেশের দেহ সেটিও চিহ্নিত করে বাজেয়াপ্ত করা যায় দ্রুত। দেহ পাচারের প্রত্যক্ষদর্শী হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় চালকের সাক্ষ্য। মামলার রায় বেরোয় 2010 সালের এপ্রিল মাসে। শিবু, জিৎ, চন্দন এবং লক্ষ্মী এই 4 জনের জন্যই যাবজ্জীবন কারাদণ্ড বরাদ্দ করেন বারাসাতের ফার্স্ট ট্র্যাক কোর্টের মাননীয় বিচারক। শুনলেন সময়ের সঙ্গে যুদ্ধ করে কবিতার সূত্র ধরে এই জটিল মামলা সমাধানের অভিনব কাহিনী। ভাবলে মনে হয় শরীরে মনে কি অসম্ভব টানাপোড়েনি না সহ্য করতে হয়েছিল রাকেশকে। নিজে আসলে যা সেটা সমাজকে গোপন রাখার প্রাণপণ চেষ্টা একদিকে, অন্যদিকে নিজের চাহিদার তাড়নায় জ্বলতে থাকা নিরন্তর। বলতে গেলে মৃত্যুই বোধহয় ছিল একমাত্র পরিত্রাণ। আজ এই পর্যন্তই। বাস্তবের নানান রোমহর্ষক মামলার নেপথ্য কাহিনী আমরা প্রতিনিয়ত তুলে ধরছি এই চ্যানেলে। আপনারা দেখছেন, পছন্দ করছেন, এটা জেনে আমাদের খুব ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের সপ্তাহে আবারও ক্রাইম ক্রনিকলসের আরও একটি রুদ্ধশ্বাস গল্প নিয়ে, যা গল্প হলেও সত্যি।